এটা এই যে জুলাই বিপ্লবের সময় একটি মাইক ঘাড়ে নামটা হাদি 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 ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি। শরীফ ওসমান হাদি আমার সে খুব প্রিয় মানুষ, তাকে আমি ভালোবাসি এবং আমার অনুজ হওয়া সত্ত্বেও তাকে আমি শ্রদ্ধা করি। সে একটি হ্যান্ড মাইক নিয়ে ঘাড়ে করে করে পাড়ায় মহল্লায় রাজপথে শুধু বিদ্রোহী কবিতাটি আবৃত্তি করত প্রতিদিন। পুরো কবিতাটি তার মুখস্থ, উচ্চ স্বরে তিনি এটি আবৃত্তি করে বেড়াতেন। এই যে কাজ, ছেলে মেয়েরা গ্রাফিতি এঁকেছেন বারবার বিভিন্ন জেলায়, স্কুল কলেজের দেয়ালে, সেখানে আপনি দেখবেন শুধুই নজরুল, শুধুই নজরুল। ভাই আমরা দেখেছি যে 24-এর গণ আন্দোলনে নজরুল প্রবলভাবে উপস্থিত ছিলেন এবং তার গান কবিতা বিপ্লবীদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। তো নজরুলকে আরও কিভাবে আমরা ধারণ করতে পারি তার সাহিত্যকে, এবং সেই সঙ্গে আমাদের বেতার, রেডিও, টেলিভিশন, সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে আমরা বিপ্লবীদের উপস্থিতি অতটা দেখছি না, যারা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘদিন ধরে সামিল ছিলেন এবং যারা সত্যিকার অর্থে যোগ্য, তাদের প্রতিনিধিত্ব সেই অর্থে আমরা দেখছি না, একেবারেই কম। তো সেক্ষেত্রে সরকারের প্রতি বা সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতি আপনার পরামর্শ কি, এটা জানতে চাচ্ছি। প্রথমত, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি সাম্যের কবি, মেহনতি মানুষের কবি, সকল নিপীড়িত মানুষের কবি এবং অন্যায়ের প্রতিবাদের কবি। যখনই কোনো অন্যায় এসেছে, নিপীড়ন এসেছে, অধিকার বঞ্চনার প্রশ্ন কিংবা প্রেক্ষিত তৈরি হয়েছে, তখনই নজরুল আমাদের জন্য আবশ্যক হয়েছেন। কারণ বিপ্লবের ভাষা নজরুল ছাড়া আর তো এমন করে কেউ লেখেননি। লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা, ফেল উপাড়ি, এই বাণী, অগ্নিগর্ভ বাণী আর তো কেউ লেখেননি। যে কারণে মুক্তিযুদ্ধের সময় যখন 25শে মে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সম্প্রচার কার্যক্রম শুরু করেছিল, সেদিনটি ছিল কাজী নজরুল ইসলামের জন্মদিন। তাকে কেন্দ্র করেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সম্প্রচার শুরু করেছিল মুজিবনগর থেকে, এটা আমরা জানি। এবং কাজী নজরুল ইসলামের গান, তার কবিতা প্রতিদিন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সম্প্রচারিত হয়েছে। এই জুলাই বিপ্লবে ছেলেরা দেয়ালে দেয়ালে যে গ্রাফিতি অঙ্কন করেছে, তার সবই প্রায় কাজী নজরুল ইসলাম। আর কোনো কবির তো অস্তিত্ব নাই, কারণ আর কোনো কবি তো মেহনতি মানুষের জন্য এত সাহিত্য, এত পংক্তিমালা, এত গান লেখেননি, অধিকারের কথা কেউ লেখেননি। ফলে নজরুল আমাদের বারবার প্রয়োজন হয়েছে এবং প্রয়োজন হবে। কিন্তু লক্ষ্য হলো নজরুল আমাদের রেডিও, টেলিভিশনে মারাত্মকভাবে উপেক্ষিত। এবং এই যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট আছে, তাদের যে বাজেট, অতীব অসম্মানজনক একটি বাজেট নিয়ে তারা কাজ করেন। বাংলা একাডেমিকে যেই পরিমাণ বাজেট দেওয়া হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে যেই পরিমাণ বাজেট দেওয়া হয়, নজরুল ইনস্টিটিউটকে সেই বাজেট দেওয়া হয় না। সেই লোকবল, সেই পদ, সেই কার্যক্রম তাদের নেই। সেই তুলনায় মানে বাজেট তাদের 20 গুণেরও কম। তাদের শুধু বেতন ভাতা দেওয়ার টাকাটার বেশি তাদের কোনো টাকা থাকে না, তারা কোনো কার্যক্রম করতে পারে না। আমার তো মনে হয় প্রত্যেকটা জেলায় নজরুল ইনস্টিটিউটের শাখা হওয়া দরকার। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসে, স্কুলের নজরুলের একটি কবিতা অবশ্যই অন্তর্ভুক্ত হওয়া দরকার। এবং যারা বিশ্ববিদ্যালয়ে পড়বে, কলেজে পড়বে, নজরুলের একটি আবশ্যক পেপার ছাড়া, সেটা 25 নম্বরের হতে পারে, 50 নম্বরের হতে পারে, এটি পাস করা ছাড়া তাদের যেন ডিগ্রি না পায়। সে সায়েন্সের হোক, কমার্সের হোক, আর্টসের হোক, সোশ্যাল সায়েন্সের ছাত্র হোক,
লয়ের ছাত্র হোক, নজরুল অবশ্য তাদেরকে পড়তে হবে, কারণ তিনি আমাদের জাতীয় কবি। আর নজরুলের দর্শন না বুঝলে বাংলাদেশকেই বোঝা যাবে না। আমি একটা ছেলের কথা বলি, নামটা সম্ভবত শরীফ কাফি, মানে বিদ্রোহী কবিতা আবৃত্তি করতো, একটি মাইক ঘাড়ে ঝুলিয়ে, একটু বড় চুল, ছেলেটার নাম এই মুহূর্তে ভুলে গেলাম আমি। আচ্ছা, কখন করতো এটা? এটা এই যে জুলাই বিপ্লবের সময় একটি মাইক ঘাড়ে, নামটা হাদি, হাদি, মানে হাদি, হাদি, ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি, শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের আমার সে খুব প্রিয় মানুষ, হ্যাঁ। তাকে আমি ভালোবাসি এবং আমার অনুজ হওয়া সত্ত্বেও তাকে আমি শ্রদ্ধা করি। বাহ। সে একটি মাইক, হ্যান্ড মাইক নিয়ে ঘাড়ে করে করে পাড়ায়, মহল্লায়, রাজপথে শুধু বিদ্রোহী কবিতাটি আবৃত্তি করতো প্রতিদিন। অসাধারণ, বাহ। পুরো কবিতাটি তার মুখস্থ, উচ্চ স্বরে তিনি এটি আবৃত্তি করে বেড়াতেন। পরেও হাদির আবৃত্তি এই কবিতাটি আমি শুনেছি। এই যে কাজ, ছেলে মেয়েরা গ্রাফিতি এঁকেছেন বারবার বিভিন্ন জেলায়, স্কুল কলেজের দেয়ালে, সেখানে আপনি দেখবেন শুধুই নজরুল, শুধুই নজরুল। মানে নজরুলকে উপেক্ষা করবার কোনো কারণ নাই। নজরুলকে আমাদের ধারণ করতেই হবে, প্রচার করতেই হবে। আর রেডিও, টেলিভিশন, শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিশু একাডেমি, সকল একাডেমি এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আমি অনুরোধ করছি, তারা যেন এই জুলাই বিপ্লবের চেতনাকে যারা ধারণ করেন, তাদের মধ্যে যারা যোগ্য শিল্পী এবং যারা এই 15 বছর ধরে বিতাড়িত ছিলেন রেডিও, টেলিভিশন মঞ্চে, কখনোই তাদেরকে ডাকা হয়নি, বাদ দেওয়া হয়েছিল, তাদেরকে যেন মাননীয় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টাকে অনুরোধ করছি, আপনি তাদের সন্ধান করুন এবং তাদেরকে যথাযথভাবে সুযোগ করে দিন। সুযোগ না, তাদেরকে ওখানে স্থাপন করুন। তাদের সে কবি হতে পারে, আবৃত্তি শিল্পী হতে পারে, সঙ্গীত শিল্পী হতে পারে, সাংবাদিক হতে পারে, লেখক হতে পারে, তাদের ক্ষেত্রগুলো কিন্তু অনেক বড়। তাদেরকে এই জায়গাগুলোতে অন্তর্ভুক্ত করুন। এবং আমরা দেখছি যারা এই জুলাই বিপ্লবের বিরোধী ছিল, পার্শ্ববর্তী রাষ্ট্রের যারা লেসপেন্সার হয়ে কাজ করেছে এবং ফ্যাসিবাদী সরকারের প্রবল সমর্থক কিংবা হয়ে তারা কাজ করেছে, তারা এখনও বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন। তাদেরকে অবিলম্বে চাকরিচ্যুত করা হোক। জি, তারা যারা করছেন তাদের তালিকা আমার কাছে আছে, আমি এই ক্যামেরার সামনে নাম বলতে চাইছি না। এই অপরাধের কারণে, এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কারণে কিংবা ফ্যাসিবাদী সরকারকে মদত দেওয়ার কারণে, হ্যাঁ, তারা চাকরিবিধি লঙ্ঘন করেছেন। মিসকন্ডাক্ট, এটা এটা অফিসিয়াল মিসকন্ডাক্ট করেছেন তারা, এবং তারা রাজনীতিতে যুক্ত হয়েছেন। কোনো সরকারি কর্মচারী রাজনীতি করতে পারেন না, যুবলীগের অনেক করেছেন, হ্যাঁ, এবং তারা একই সঙ্গে এখনো চাকরি করছেন, বাংলা একাডেমি চাকরি করছেন, এবং তারা আবার দেখান যে তিনি অমুক যুবলীগের অমুক, অমুক আওয়ামী লীগের অমুক শাখার অমুক। এগুলো সব প্রমাণ আমাদের কাছে আছে। যিনি এবার মানে বিপ্লবের পরে এফডিসির এমডি হয়েছেন, তিনিও যুবলীগের। তাহলে এইগুলো সরকার যেন বাজ বিচার করে নিয়োগগুলো দেয়। আর যদি সরকারের সবসময় সকল কিছু নখদর্পণে থাকে না, প্রয়োজনে তারা এই ছাত্র যারা আন্দোলন করেছেন, রাজপথে ছিলেন, কিংবা আমাদের সাংস্কৃতিক যারা বয়োজ্যেষ্ঠ আছেন, যারা জানেন, যারা রাজপথে ছিলেন, তাদের পরামর্শ নিয়ে এই নিয়োগগুলো দেওয়া হয়। এরকম শিল্পকলা একাডেমিতে যেমন বিতর্কিত লোককে নিয়োগ দেওয়া হয়েছিল, আমরা চাই না এমন বিতর্কিত লোকেরা এখানে নিয়োগ পান। এবং আপনি দেখেন বাংলাদেশ শিশু একাডেমিতে এখনও কোনো নিয়োগ দেওয়া হয়নি, একজন আমলাকে দিয়ে চালানো হচ্ছে। শিশু মনোবিকাশ, শিশুর জ্ঞানের প্রসার এবং শিশুর সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার কিভাবে ঘটবে একজন আমলার তা জানার কথা না। তিনি তো চাকুরি করেন, আর তো কিছু নয়। তিনি আজকে এখানে চাকরি করছেন, কালকে আরেক জায়গায় চাকরি করবেন। তিনি সব কিছু অল্প অল্প জানেন, কোনো কিছুই তিনি বেশি জানেন না। এটাই তো চাকরির
আমলাতন্ত্রের একটি প্রধান দর্শন। কিন্তু এখানে কেন আপনি একজন এই বিষয়ে শিল্প সাহিত্য সংস্কৃতি বিষয়ে বিশেষজ্ঞ যিনি দরদ নিয়ে কাজটি করবেন তাদেরকে কেন আপনি দিচ্ছেন না? কেন এখনো পর্যন্ত জাতীয় জাদুঘরের ডিজির পদ খালি আছে? কেন থাকে? সোনারগাঁয়ে বিরিশিরি কেন থাকবে? উপদেষ্টা মহোদয় কি যোগ্য লোক খুঁজে পাচ্ছেন না? এটি তো হাস্যকর বিষয়। আমি অনুরোধ করব তিনি যেন যোগ্য লোকের সন্ধান করেন। জি, আবিদ আজম, অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের দীর্ঘ সময় দেওয়ার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা জানাচ্ছি আপনাকে ভাইয়া। ইনশাআল্লাহ আপনি ভালো থাকুন। আপনার সাথে একটি চমৎকার আলোচনা করতে পেরেছি, এটা আমার জন্য আনন্দের বিষয় এবং আল্লাহ আপনাকে কল্যাণ দান করুন। আর আমি এই ক্যামেরার মাধ্যমে জানাচ্ছি যারা এই অনুষ্ঠান দেখবেন, শুনবেন এবং ভবিষ্যতেও দেখবেন, তাদের সবাইকে আমি সালাম জানাচ্ছি। আপনারা ভালো থাকুন এবং আল্লাহ আপনাদের সকলের প্রতি কল্যাণ দান করুন। আমিন।